আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে টিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, নিরপেক্ষ নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মতবিরোধ ক্রমাগত প্রকট হচ্ছে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি 1-11-এর ইঙ্গিত রয়েছে এমন মন্তব্যের পর এবার বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। সারা দেশের সংসদীয় আসন, উপজেলা ও ইউনিয়নে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছে তারা। তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করলে জনগণ হতাশ হবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন, জনগণ দ্রুত সংস্কার চাইলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন মনে করলে আগামী বছর হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনা বিষয় ঐক্যে ফাটল লাভ কার। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয় ঐক্যে ফাটল লাভকার। প্রথমেই আমি শুরু করতে চাই জনাব আহমেদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে সম্প্রতি ডিবেটের বিতর্কের সৃষ্টি হয়েছে, যেটা মির্জা ফখরুল আলমগীর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেটা নাহিদ ইসলাম বলেছে যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ একটি ডিবেট, দুটো পক্ষের ভিতরে একটা বিতর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনারা তো আন্দোলনের অংশীজন ছিলেন। আপনাকে ধন্যবাদ, স্বাগত আপনাকে। দেখুন, গত 17 বছর বিএনপি সহ সমমনা দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, যে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল ফ্যাসিস্টদের দ্বারা, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে লড়াই করছি গত 17 বছর। এবং তার মূল প্রতিপাদ্যই ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রায়ন দেশের ভেতরে। 5ই অগাস্টের অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই নতুন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা প্রথমেই দেখতে চাই জনগণের ক্ষমতায়ন। সেই জনগণের ক্ষমতায়নের আগে আমরা যে 31 দফা কর্মসূচির কথা বলেছি রাষ্ট্র মেরামতের, আমরা এবং আমাদের সাথে যে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আমরা সকলে মিলে যে 31 দফা করেছি, তার মধ্যেই যে সংস্কারের রাষ্ট্র মেরামতের সংস্কারের কর্মসূচি, তার বেশ কিছু কর্মসূচি এই সরকারও নিয়েছেন এবং এই সরকার বলেছেন যে নির্বাচনের আগে আমরা কিছু সংস্কার করে যেতে চাই। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে হ্যাঁ, নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত যে অত্যাবশ্যকীয় সংস্কার, এই সংস্কারগুলো করে নির্বাচন দিলে আমাদের আপত্তি নেই, কারণ জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যে নির্বাচনের জন্য 17 বছর আমরা রক্ত দিয়েছি, রাজপথ রঞ্জিত করেছি আমাদের রক্তে, আমরা প্রায় 1000-এর কাছাকাছি গুম হয়ে গেছে, আমাদের নেতাকর্মী প্রায় হাজার হাজার খুন হয়ে গেছে, 60 লক্ষ নেতাকর্মীর নামে হামলা মামলায় আমরা জর্জরিত। কেন? আমরা একটা নির্বাচন, জনগণের ভোটের নির্বাচন চাই, দেশে গণতন্ত্র চাই এবং জনগণের ক্ষমতায়ন চাই।
সেই কথাটাই এখনো আমরা একইভাবে বলছি যে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন যাতে অবাধ এবং নিরপেক্ষ হতে পারে। ছোট্ট একটি আপনাকে প্রশ্ন করি, জনাব নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন বিচার কার্যক্রম, সংস্কার, নির্বাচন এই সবগুলি বর্তমান সরকার অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি সরকারটা বেশি নির্বাচনের দিকে গুরুত্ব দিচ্ছে। এই তিনটিকে উনি বলেছেন যে সরকারের প্রধান অগ্রাধিকার। হ্যাঁ, এখানে আমি বলবো যে এই কথাগুলো যে বলেছেন এবং আজকে বলেছেন যে আওয়ামী লীগের সুরে মতোই মনে হচ্ছে বিএনপির কথা, আমি বলবো যে এই কথাগুলো খুব দায়িত্বশীল কথা নয়। আমরা 5 অগাস্টের পরে যে একটা জাতীয় ঐক্য গড়ে তুলেছি এবং অনেকটা জাতীয় ঐক্যমত্যের সরকারই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং এই সরকারকে আমরা সবসময়ই সার্বিকভাবে সহযোগিতা করছি। এর একটাই কারণ যে আমরা সকলকে নিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরে যেতে চাই। আর সেজন্যেই যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকীয় সংস্কার, সেই সংস্কার শেষ করেই আমরা নির্বাচন চাই। সেটা আগেও বলেছি, এখনো বলছি, আমরা বলেই যাব। কারণ হলো যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকেও দেখলাম কোনো রাজনৈতিক দল বলছেন সংস্কার শেষ না করে নির্বাচন হবে না। সংস্কার তো আগামী 50 বছর 100 বছরেও যতদিন রাষ্ট্র আছে ততদিন শেষ হবে না, কারণ এটা তো চলমান প্রক্রিয়া, একটা শেষ হবে আরেকটা শুরু হবে। অতএব কোন সংস্কারটি শেষ করতে হবে, যেটা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা অত্যাবশ্যকীয়, ওই সংস্কারটি। এখন যে উপদেষ্টা যে সুরে কথা বলছেন, এটা আমাদের যে জাতীয় ঐক্যটা আমরা তৈরি করেছি, সেই জাতীয় ঐক্যকে ভাঙনের মুখে ফেলবে, প্রশ্নের মুখে ফেলবে। আমরা তো বলেছি যে যদি ছাত্র সমন্বয়কেরা কোনো রাজনৈতিক দল গঠন করেন স্বাগত, কিন্তু আমরা তো অতীতে দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করবার কারণে সকলেই তাকে কিংস পার্টি বলেছে, এবং পরবর্তীতে সেই কিংস পার্টির অস্তিত্ব আমরা খুঁজে পাই না। আমরা চাই যে সমন্বয়কেরা যদি রাজনৈতিক দল গঠন করেন তাহলে সরকার থেকে পদত্যাগ করেন, আমাদের মতো একেবারে সাধারণে চলে আসেন, তারপরে আপনারা রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু আমি শেষ করি, কিন্তু এই ধরনের বক্তব্য অনভিপ্রেত, যে ধরনের বক্তব্য দিলে আমাদের ঐক্যে ফাটল ধরবে, আমাদের আগামী দিনের অগ্রযাত্রা প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনীতি এবং আগামী দিনের নির্বাচনকে নিয়ে একটা ধোঁয়াশার তৈরি হবে, এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্যই আমি অনুরোধ করি। ধন্যবাদ। আবারও আসবে আপনার কাছে। এই পর্যায়ে যে সাইফুল্লাহ, আপনি কি মনে করেন যে অনেকে বলার চেষ্টা করছেন যে এই যে সম্প্রতি যে বক্তব্যের যে একটি কাদা ছোঁয়াছি লক্ষ্য করা যাচ্ছে, এবং নাহিদ ইসলামের বক্তব্য উত্থাপন করেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, তার পরিপ্রেক্ষিতেই জনাব নাহিদ ইসলাম এই কথাগুলো বলেছেন। অন্যদিকে একটি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন, স্বাগত জানিয়েছেন অর্থাৎ নতুন দল গঠনের জন্য, কিন্তু তিনি বলেছেন রাষ্ট্রীয় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নেয় যদি এই দল গঠনে, তাহলে জনগণ তা মেনে নেবে না। এই বিষয়গুলোকে আপনি কীভাবে বিশ্লেষণ করেন? আপনি তো অংশীজন আন্দোলনের। যে আপনাকে ধন্যবাদ। দুজন প্রিয়ভাজন আলোচকবৃন্দ, আপনার দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যের সূত্র ধরে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যটা তিনি অপ্রাসঙ্গিকভাবে 111-এর প্রশ্ন তিনি উত্থাপন করেছেন এবং যেটা যথেষ্ট উত্তেজনার তৈরি করেছে। বক্তব্যটা অনাকাঙ্ক্ষিত এবং অনেকখানি হলো অনভিপ্রেত। কারণ হচ্ছে যে মানে এ ধরনের, এবং এটা সরকারের একজন উপদেষ্টা হয়ে সরকারের দিক থেকে এই ধরনের বক্তব্যটা খুব দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। আমরা নানা প্রশ্নে নিশ্চয়ই অভ্যুত্থানের পরবর্তীকালে আমাদের মধ্যে নতুন পর্যায়ে ইডিওলজি নিয়ে বিতর্ক হতে পারে, রাজনীতি নিয়ে বিতর্ক হতে পারে, মতাদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে নানা প্রশ্নে বিতর্ক হতে পারে। কিন্তু যে বিতর্ক আন্দোলন অংশীজনদের মধ্যে
অভ্যুত্থানের সপক্ষ শক্তির মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত দূরত্ব, বিরোধ, বৈরিতা তৈরি করে, আর সেটা কিন্তু মানুষের দিক থেকে সেটা প্রত্যাশার জায়গা না, মাত্র 5 মাস 5.5 মাসের ব্যবধানে। সুতরাং এটা আরেকটা যে কথাটা, যে আপনি এমন একটা জায়গা তৈরি করছেন, এই ধরনের কোনো বক্তব্য যদি রাখার দরকার হয়, আমি মনে করি অন্তর্বর্তী সরকার প্রধান তার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তিনি যে সংশয়টা উত্থাপন করেছেন, আমি নিজেও গত 15 দিন ধরে 2-3টা অনুষ্ঠানের কথাটা আমিও বলেছি, যে চরিত্র বৈশিষ্ট্যের দিক থেকে সরকার হচ্ছেন একটা অদলীয় একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত, বিশেষ কোনো দল, বিশেষ কোনো অংশ, ছাত্র তরুণও হতে পারে, সমাজের অন্যান্য অংশীজন হতে পারে, কোনো রাজনৈতিক দলও হতে পারে, কারো প্রতি বিশেষ কোনো পক্ষপাত, দুষ্টতা এই সরকারের তার যে গ্রহণযোগ্যতা আর তার যে নিরপেক্ষ চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে, বিতর্কিত হতে পারে। কারণ এই সরকার তো আমাদের সবার সমর্থিত সরকার, এবং এই সরকার অন্য সময়কালের মতন সে ধরনের সরকার নয়। তো কারণ আর সরকার যদি বিতর্কিত হয়, তাহলে এই সরকারের অধীনে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে পড়ার, সেই নির্বাচনে বিতর্কিত হওয়ার ঝুঁকিটা কিন্তু বাড়বে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু এইখানে। এবং তাতে যেটা হবে, ইতিমধ্যে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আমার মতে যে ধরনের একটা জীবন্ত যোগাযোগ থাকা দরকার, নানা প্রশ্নে আরও বোঝাপড়া, আরও সমঝোতা, আরও নৈকট্য দরকার। বাস্তবে কিছু আনুষ্ঠানিক কথাবার্তার বাইরে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো অর্গানিক কোনো এনগেজমেন্ট, জীবন্ত যোগাযোগ, বোঝাপড়ার সম্পর্ক, এটা কিন্তু খুব একটা নাই। তো এবং এটা আবার যে সরকারের থেকে যদি কোনো উপদেষ্টা যদি এ ধরনের বক্তব্য রাখেন, তাহলে প্রশ্নটা দুটো। প্রশ্নটা হলো যে তারা যে ভবিষ্যতে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করতে চান, যেটা আপনি একটু আগে বললেন, আপনার RTV নিউজে যেটা আপনি দেখালেন, ফেব্রুয়ারি মাসে যদি বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির তাদের সহায়তায় তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করেন, যেটাকে আমি ইতিমধ্যে স্বাগত জানিয়েছি, আমরা বহুবার, আজকে তো একটু আগে আজম ভাইও সেটা বললেন, সমাজের সবাই তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। তরুণ প্রজন্মের ভাবনা চিন্তা প্রচলিত দলগুলো যদি ধারণ করতে না পারে, নিশ্চয়ই তারা নতুনভাবে তারা চিন্তাভাবনা করবেন, দল করবেন, প্ল্যাটফর্ম করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আমাদের এখানে অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে সরকারের আপনি বাতাবরণের থেকে, ছত্রছায়া থেকে, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সমস্ত বিষয়ের মধ্যে থেকে যদি আপনি দল গঠন করার চেষ্টা করেন, তাহলে একদিকে সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে, আরেকদিকে সরকারের যে এই দলের যে সম্ভাবনা, শুরুতে কিন্তু হোঁচট খেয়ে যাবার একটা আশঙ্কা আছে। তরুণদের যে একটা অফুরন্ত সম্ভাবনা আছে ভবিষ্যতের জন্য, সেটাও কিন্তু শুরুতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ার জায়গাটা আছে। কারণ আমি তো তরুণদেরকে বরাবরই তাদেরকে তো তারাই তো দেশ চালাবেন, ভবিষ্যতে তারা দায়িত্ব নেবেন, কিন্তু তাদের শব্দ, ভাষা, আলোচনা, তাদের যে শারীরিক ভাষা, সেই ভাষার মধ্যে কিন্তু বিনয়ের জায়গাটা কম, দায়িত্বশীলতার জায়গাটা কম। সেই ভাষার মধ্যে অন্যকে যে জয় করা, আর্গুমেন্টের জায়গাটা কম। যেমন আপনি একটু আগে বললেন না যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন, আপনি বললেন না একটু আগে বিচার ছাড়া কোনো নির্বাচন নয়। প্রতিটা রাজনৈতিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সকল রাজনৈতিক দল 15 বছরের যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে প্রত্যেকের আমরা অঙ্গীকারাবদ্ধ। নেশনের কাছে প্রত্যেকের আমাদের কমিটমেন্ট আছে। হয়তো সরকার তারা বিচারটা তারা শুরু করবেন, একটা পর্যায়ে এগিয়ে নেবেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট বিচারের কার্যক্রমটা তারা এগিয়ে নেবেন। সুতরাং বিচারের প্রশ্নের ব্যাপারে এটা নিয়ে কোনো আপত্তি, বিতর্কের কোনো প্রশ্ন নেই। 2 নম্বর হচ্ছে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পরে না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 বছর আগে থেকে, গণতন্ত্র মঞ্চ আরও 2-2.5 বছর আগে, আমরা যুগপথে বিএনপি সহ 31 দফা যে দিয়েছি, সেটা আজ থেকে 2 বছর আগের কথা। তার মানে পুরনো জমানায় কেউ ফিরতে চায় না। যে ব্যবস্থা একটা দল একজন ব্যক্তিকে কর্তৃত্ববাদী করে, স্বৈরশাসক করে, তাহলে সে রাষ্ট্র, সরকার, সংবিধানের একটা গুণগত গণতান্ত্রিক পরিবর্তন, তার একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, যেটা তাকে দায়িত্বশীল করবে, জবাবদিহিতার মধ্যে আনবে, স্বচ্ছতা নিশ্চিত করবে। সে জায়গাটা তো, এটা তো আমরা পাবলিকলি আমরা
কমিট বাউন্ড। সুতরাং এই প্রশ্ন তোলাটা খুবই অবান্তর যে রাজনৈতিক দলগুলো তারা বিচারের আগে নির্বাচন চাইছে, তারা সংস্কারের আগে তারা নির্বাচন চাইছে। কারণ 16 বছর যে অবস্থা রেখে যাওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং রিফর্ম ছাড়া একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না। ফলে নির্বাচন এবং সংস্কারকে যেভাবে পরস্পর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, পুরো উপস্থাপনাটাই ভুল এবং এটা অন্যায় এটা। এবং রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বলেছে আমরা আমাদের ন্যূনতম কমিটমেন্ট আছে, এসব ব্যাপারে আমরা ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত কমিশন আমরা আলোচনা করে পরবর্তী আমরা ছোট্ট একটি প্রশ্ন খুব সংক্ষেপে উত্তর দেবেন। বলুন। যেটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন যে জনগণের সিদ্ধান্ত নিবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। তা জনগণের কিভাবে সিদ্ধান্ত? আমি বলছি which way the people will take, মানে আমি বলছি এই কথাটা শুনতে খুবই শ্রুতিমধুর, কিন্তু জনগণ কিভাবে, জনগণ তাহলে অন্তর্বর্তী সরকারকে একটা রেফারেন্ডামের আয়োজন করবে যে জনগণ কোনটা আগে চায় কোনটা পরে চায়, জনগণ স্বল্প চায় না জনগণ দীর্ঘ সংস্কার চায়। প্রশ্নটা এভাবে উত্থাপন করলে বিভ্রান্তি তৈরি হয়, ভুল বোঝার অবকাশ থাকে। প্রশ্ন এটা হবে জনগণের একটা পলিটিক্যাল স্টেটে, একটা রাজনৈতিক সমাজে জনগণের প্রতিনিধি কারা? জনগণের প্রতিনিধি হচ্ছে রাজনৈতিক দলগুলো, সমাজের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আমি মনে করি এখানে অনেকগুলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস আছে, বিভিন্ন রাজনৈতিক পক্ষ আছে। সুতরাং তাদের মতামতটাই হচ্ছে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে সরকার যদি আমলে বিবেচনার মধ্যে নেন তাহলে সরকারের পথ হারানোর ঝুঁকি থাকবে না। আর সরকার যদি ওই পথে হাঁটেন, সরকারের সাথে যদি দলগুলোর যদি দূরত্বটা বাড়তে থাকে, সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, সেটা আমরা কেউ চাইবো না, তাহলে সরকারের জন্য কিন্তু বিপদটা বাড়বে। ধন্যবাদ আবার সাইফুল হক। শুভ কিবরিয়া, আপনি কি বলবেন? বিশেষ করে অনেকে বলবার চেষ্টা করছেন যে অর্থাৎ 17 জানুয়ারি পর্যন্ত নাগরিক কমিটির 233টি উপজেলা থানায় প্রতিরোধ কমিটি গঠন করেছে। নাগরিক কমিটির 400 উপজেলায় ও থানায় কমিটি শেষ করার পরে নতুন দল আত্মপ্রকাশ করবে। অনেকে বলবার চেষ্টা করছেন যে বর্তমান সরকার, একটু বলি, বর্তমান সরকার অর্থাৎ অনেকেই বলছেন, অনেক রাজনৈতিক দল তাদেরকে সুযোগ দিয়ে রাজনৈতিক দল গঠন করার জন্য সময় নিচ্ছে, এরকম ধরনের কথা বলা হচ্ছে। আপনি কি মনে করেন? প্রথমত সম্মানিত আলোচকদের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেভাবে শুরু করেছিলেন যে জাতীয় ঐক্যে ফাটল কিনা, আমি ঠিক এটাকে জাতীয় ঐক্যে ফাটল বা এই ধরনের জায়গায় দেখছি না। আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে এবং এই টেনশনটা হেলদি এই অর্থে দেখেন এই সরকারের ক্যারেক্টারটা খুব অদ্ভুত। সরকারে যারা আছেন তাদের কোনো রাজনৈতিক অংশ নাই, কিন্তু মাঠে যারা আছেন বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু আবার গোটা দেশে তাদের অস্তিত্ব আছে। আপনি যদি একটা ডিসি অফিসে যান, আপনি একটা ইউনো অফিসে যান, আপনি বুঝতে পারবেন যে কাদের অস্তিত্ব আছে। বড় রাজনৈতিক দলগুলো সেখানে অস্তিত্ব আছে। আপনি যদি এখন বেসরকারি স্কুল কলেজগুলোর গভর্নিং বডিতে দেখতে যান, তাহলে দেখবেন যে কারা সেখানে জায়গা নিয়েছে। আপনি যদি মাঠ ঘাট, বাজার, ইজারা, বাস স্ট্যান্ড এগুলোতে দেখতে যান, তাহলে সেখানে দেখবেন যে রাজনৈতিক দলের অস্তিত্ব আছে। ফলে এটা একটা খুব অদ্ভুত অবস্থা যে সরকারে যারা আছে তাদের কিন্তু মাঠে আসলে কোনো অংশীজন নেই, মাঠের অংশীজনরা আলাদা। তো সুতরাং এই কারণে একটা টেনশন তৈরি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হয় নাই এবং আমাদের অতীত অভিজ্ঞতা আছে, যেমন 111-এর কথা এসছে, একটা টেনশন যে 111, তো 111 কেন এসছে এটা আপনি গ্রামাটিক্যালি দেখেন। 111 এসছে রাজনৈতিক প্রতিষ্ঠানের এবং রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে। এটা স্ট্রেট যে রাজনৈতিক দল ফাংশন করতে পারে নাই, একটা অরাজনৈতিক অবস্থা আমাদের উপর এসছে। আবার আমরা চেষ্টা করেছি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সেটাকে করার, কিন্তু সেটাও কার্যকর হয় না, আবার রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরোধিতার মধ্য দিয়ে, মানে ব্যর্থতার মধ্য দিয়ে। কাজে এটা একটা খুব জটিল অবস্থা। এখন যে আপনি যে কথাটি বললেন এটা ঠিক যে সরকারের থেকে যদি আপনি রাজনৈতিক দল গঠন করতে চান, সেইটা অতীতে যে সমস্ত অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর জন্য সেটা একটা টেনশন, এবং সেটা তাদের নৈতিকতার যে মানদণ্ড রাজনৈতিক দল গঠনের সেদিক দিয়েও সেটা একটা বিতর্কের জায়গা তৈরি করে। তো এই অবস্থাটা, যে অবস্থাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার দরকার, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার একই সঙ্গে দরকার নির্বাচনের সময় নিরপেক্ষ প্রশাসন। অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে মাঠ পর্যায়ে জিপি, পিপি, এজিপি এগুলোও তখন একটা নিরপেক্ষ। এখন নিরপেক্ষ আপনি পাবেন কোথায়? আপনি কি মনে করছেন না যে এই প্রশাসনটা নিরপেক্ষ এখন নাই? এই প্রশাসনে যারা আছে তারা তো রাজনৈতিক দলের সমর্থকরাই এখন আছেন নানা ফর্মে, ঠিক আছে? তখন আপনি নিরপেক্ষ কোথা থেকে পাবেন? আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদের ফিরে আসে। এটা যদি একটা টেনশন যদি বড় জায়গায় চলে যায়, তাহলে
ফ্যাসিবাদের ফিরে আসার লড়াইটা, এবং তারা কিন্তু অলরেডি ডাক দিয়েছেন। গত কয়েকদিন আপনি যদি ফেসবুকে দেখেন 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ তারা ডেট দিচ্ছেন যে তারা প্রোগ্রাম করবেন, তারা আসবেন, এসব আলোচনা হচ্ছে এবং ভারতের সহায়তা নিয়ে আসবেন। এরকম আজকে ইন্ডিয়ান টাইমসে এরকম এক্সপ্রেসে এরকম সাক্ষাৎকারও এসছে আসাদুজ্জামান খান কামাল সাহেবের। তো সব মিলিয়ে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখন আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত, সরকারে যারা আছেন তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত। আরেকটা বিষয় যে ছাত্ররা যেটা বলার চেষ্টা করছে বা ছাত্র উপদেষ্টারা, প্রতিনিধি উপদেষ্টারা যেটা বলার চেষ্টা করছে যে প্রায়োরিটি কি হবে, আগে বিচার, সংস্কার, নির্বাচন। রাজনৈতিক দলগুলো হয়তো নির্বাচনকে একটু বেশি প্রায়োরিটাইজ করছে। যেমন আজম ভাই বলেন, খুব সুন্দর একটা কথা বলেছেন যে অত্যাবশ্যকীয় সংস্কার। হোয়াট ইজ অত্যাবশ্যকীয় সংস্কার? তাহলে আপনারা বলেন যে এগুলো অত্যাবশ্যকীয় সংস্কার এবং এই অত্যাবশ্যকীয় সংস্কার করতে এই 2 মাস লাগবে, এই 4 মাস লাগবে, তাহলে তো একটা টাইম ফ্রেম পাওয়া যায়। আমার মনে হয় যে বিএনপিও একটা কৌশল, রাজনৈতিক কৌশল এবং খুবই যৌক্তিক রাজনৈতিক কৌশল নিয়েছে। তারাও সরকারকে টেনশনে রাখতে চায়, সরকারও এই চাপে পড়ে একটা টেনশনের খেলা খেলছে। এটা একটা টেনশনে এবং এটা হেলদি। এটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কে কি চায় সেটা পরিস্ফুট হচ্ছে, কে কি করেছে, কে কি করছে সেটা পরিস্ফুট হচ্ছে। গোটা দেশে তো মানুষ দেখছে, তাদের সামাজিক অবস্থাগুলো তারা দেখছে যে কোথায় কি হচ্ছে, এটা একটা দেখছে। উপদেষ্টারা কি করছেন সেটাও একটা দেখা যাচ্ছে। আমার মনে হয় যে উপদেষ্টারা যদি প্রত্যক্ষ রাজনৈতিক দল করতে চান তাহলে তাদের সরকার থেকে পদত্যাগ করে এসে রাজনৈতিক দলই করা উচিত, রাজনৈতিক দল করে মাঠে আসা উচিত, মানে এই টেনশনটা রাখা উচিত না। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রাজনীতি গত 1 সপ্তাহ আগে যা ছিল, 1 সপ্তাহের মধ্যে তার একটা বৈশ্বিক বদল ঘটেছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা এখনো টের পাচ্ছি না। সেটা হচ্ছে ট্রাম্প জামানা, ট্রাম্পের নয়া জামানা রাজনীতিকেও বদলে দেবে, নানাভাবে বদলে দেবে। ইতিমধ্যে তার জ্বালানি নীতি, তার ট্যারিফ নীতি, তার এম্বার্গো নীতি, তার পলিসি যেভাবে সে করেছে, তাতে আমাদের এই রাজনীতি ঠিক আগের ফর্মে থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস দাভোস থেকে ফিরে এসে, এবং আপনারা দেখেছেন দাভোসে উনি 47টা মিটিং করেছেন এবং উনি অনেক ফ্লুয়েন্ট ছিলেন। দেশে তাকে আমাকে বিমর্ষ মনে হয়, আমি অ্যাজ এ সাংবাদিক, অ্যাজ অবজারভার আমাকে তাকে অনেক বিমর্ষ মনে হয়, কিন্তু বিদেশে তিনি যখন কথা বলেছেন তখন উনি অনেক ফ্লুয়েন্ট ছিলেন এবং এই স্পিরিটের ব্যাপারে ওনার যে মানে মনস্তাত্ত্বিক অবস্থান সেটা খুব পরিষ্কার হয়েছে। আমার ধারণা যে ইউনূস সাহেব ফিরে আসার পর যে কথাটা উনি বলেছেন যে সংস্কার, এখন এই সংস্কারটা ন্যূনতম সংস্কারের মানদণ্ড যেটা সাইফুল ভাই বললেন, তাহলে কি রেফারেন্ডাম দেবেন নাকি তাহলে কীভাবে হবে, নাকি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসে আলাপ করে এটা দেবেন, সেটা আমাদের দেখার বিষয় আছে। আর আমি মনে করি যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা আমাদের সিনিয়র রাজনীতিবিদরা খেয়াল করতে পারছেন কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। সেটা হচ্ছে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি যদি ভোটের ডাটা দেখেন তাহলে ভোটার, এই যে জানুয়ারিতে যে ভোটারের কথাটা বলা হয়েছে, প্রায় 4 কোটি নতুন ভোটার এসছে যারা আসলে ভোট দেয় নাই। এক, সমাজের স্তরে স্তরে আপনি যদি বইয়ের মার্কেটিং দেখেন যে একটা সমাজতত্ত্বের একটা মনস্তাত্ত্বিকতা বদলে যাচ্ছে, এটা আমাদের সিনিয়র রাজনীতিবিদরা খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটা খেয়াল করার প্যারামিটারও নাই। একটা যদি ভোট হয় তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে এই নতুন জেনারেশন কি চাচ্ছে। আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে, এই টেনশনটা দেখেও মনে হয়েছে যে বলার ভঙ্গি, বোঝার ভঙ্গিতে সিনিয়র রাজনীতিবিদদের সঙ্গে জুনিয়রদের একটা চিন্তাগত, জেনারেশনগত একটা গ্যাপ তৈরি হয়েছে। আমাদের এখন উচিত এই গ্যাপটাকে কমিয়ে এনে আমাদের যে ঐক্য, এবং যে ঐক্য ফ্যাসিবাদকে ঠেকাতে পারে, যে ঐক্য ফ্যাসিবাদের বিচারকে নিশ্চিত করতে পারে, যে ঐক্য আমাদের অর্থনীতিকে সমুন্নত রাখতে পারে, কারণ আমরা একটা বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আছি, ঠিক আছে? তো এইটা আমাদের এখন সবারই দায়িত্বশীল হওয়া উচিত। ধন্যবাদ। আহমেদ আজম খান, আপনি বলেন যে বিষয়গুলো, যে জনাব তারেক রহমান বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে জনগণের দুর্দশা লাঘব এবং নিরাপত্তা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত, এবং নির্বাচনের কথা তিনি বলেছেন। অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, শিল্প কারখানার অবস্থা, সব কিছু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে তো সাধারণ মানুষের একটি বিরাট প্রতিক্রিয়া আছে। এখানে কি মনে করেন যে কাঙ্ক্ষিত সেই দায়িত্ব সরকার পালন করতে পারছে? আমি আমার পূর্ববর্তী আলোচক, সম্মানিত আলোচকের আলোচনার রেশ ধরেই বলবো যে এই যে আপনার কাঙ্ক্ষিত যে সংস্কার, কাঙ্ক্ষিত সংস্কার কতটুকু হতে পারে? এখন সংস্কার তো চলমান প্রক্রিয়া, এখন সামনে যে নির্বাচন কিভাবে অবাধ এবং নিরপেক্ষ হতে পারে ওইটুকু কাঙ্ক্ষিত সংস্কার, যেমন নির্বাচন কমিশনের সংস্কার, যেমন আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, যেমন প্রশাসনিক সংস্কার, এই কয়েকটা সংস্কার করলে আমরা যদি একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ক্ষমতায়ন করতে পারি এবং একটি সংসদ, জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্যান্য সংস্কারগুলো যেগুলো প্রস্তাবনা এসছে এই সংস্কার কমিশনের, সেই প্রস্তাবনাগুলো কিন্তু
সামনে সংসদে আমরা আলোচনা করে এগুলোকে তো আমরা আইনে পরিণত করব আলোচনার মধ্য দিয়ে, যেটা সংসদে যাবে। এর বাইরেও আমাদের বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের যে 31 দফা, এখানে কিন্তু এইটুকু সংস্কারের বাইরে আরও অনেক সংস্কার আমাদের এই 31 দফায় আসে, সেগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করব এই আগামী 5 বছরে। এখন যারা বলবেন যে পুরো সংস্কার বা কতটুকু সংস্কার, এটা তো পরিষ্কার যে এইটুকু সংস্কার করে নির্বাচনে যাওয়া যায়। এখন নির্বাচন কেন অত্যাবশ্যক? আপনি একটু আগে যে কথাটা বললেন, আজকে বাজার ব্যবস্থা বলুন, আজকে আইন শৃঙ্খলা অবস্থা বলুন, আজকে অর্থনীতি বলুন, কোনো কিছুই কিন্তু ঠিকমতো চলছে না। কারণ হলো যে সকলেই তাকিয়ে আছে যে একটা নতুন গণতান্ত্রিক সরকারের দিকে, একটা নির্বাচিত সংসদের দিকে। আপনি যখন দেখবেন যে বিদেশি বিনিয়োগ একেবারেই স্থবির হয়ে আছে, আপনি দেখবেন অর্থনীতি একেবারেই স্থবির হয়ে আছে, আপনি দেখবেন বাজার ব্যবস্থা স্থবির হয়ে আছে, সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট আগের মতোই আছে, এরকমভাবে সমস্ত কিছুই কিন্তু লড়ছে না এবং এমন একটা স্থবির অবস্থায় আছে যে কারণেই এই নির্বাচনটা অত্যাবশ্যকীয় হয়ে গেছে। যে নির্বাচিত আপনার বিদেশের সাথে সম্পর্ক, আজকে চায়না আমাদেরকে ডাকছে, আজকে ভারত বিভিন্নভাবে আমাদের সাথে সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করছে, আমেরিকা আমাদের সাথে সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করছে। আমাদের যে নির্বাচিত সরকারের আগে এই সরকার কিন্তু এই সিদ্ধান্তগুলোও কিন্তু নিতে পারবে না। তাহলে লাভটি কি হবে? এই যে দ্বন্দ্ব সংঘাত বা বিতর্কের যে সৃষ্টি হচ্ছে, এত একটি গণঅভ্যুত্থানের পরে এতগুলো লোক মারা গেল, শহীদ হলো, তারপরে যে অবস্থা সৃষ্টি হচ্ছে দেশের, এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ, তখন কি হতে পারে? যে প্রশ্ন করেছেন, দেখুন যে তৃণমূলে যে আপনি আরেকটা প্রশ্ন করেছিলাম যে যেটি বলা হচ্ছে তৃণমূল পর্যায়ে তাহলে দায়িত্ব কার? ইউনূস সাহেবের তো কোনো রাজনৈতিক দল নাই, তার লোক নেই, তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, আইন শৃঙ্খলা রক্ষা, অবনতি কারা ঘটাচ্ছে? তাহলে দেখুন, এই যে ইউনূস সাহেবের দল নাই, তার মানে এই সরকারের কিন্তু জবাবদিহিতাও নাই। এই সরকার আমাদের সকলের সরকার। কারণ জবাবদিহিতা কখন থাকবে? যখন আপনি জনগণের ভোটে নির্বাচিত হবেন, আপনার প্রতি পদে পদে জবাবদিহিতা থাকবে যে আগামী নির্বাচনে কিন্তু তার কাছে আবার আমার ভোটের জন্য যেতে হবে। একটি নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে, এই অনির্বাচিত সরকারের কিন্তু জবাবদিহিতা নাই। তেমনি যারা মাঠে আছে তাদের প্রত্যেকেরই জবাবদিহিতা থাকতে হবে এবং আছে। এখন এই যে আপনি চাঁদাবাজির কথা বলছেন, এই চাঁদাবাজি কারা করছে? যেমন আমার দল বিএনপি কিছু এই 17 বছরে আওয়ামী লীগ যে সমস্ত বাড়ি ঘর, দোকান পাট, সয় সম্পত্তি যেগুলো জোর করে জবরদখল করেছিল, কিছু পুনরুদ্ধার করেছে। তাতেই করেই যে এটা হয়েছে আইনি প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু সেখানে ব্যক্তিগত জোর করে জবরদখল করেছে, সেগুলো জোর করে আবার ফিরে আনতে হবে না। যেমন ধরেন পুনরুদ্ধার, আপনি কি আইনি প্রক্রিয়ায় আসছে? ইসলামী ব্যাংক কি আইনি প্রক্রিয়ায় আসছে? ইসলামী ব্যাংক সোজা গিয়ে দখল করেছে। সিদ্ধ রাষ্ট্রে কিন্তু এটা কি যৌক্তিক যে একটা দখল না বেদখল করা? শুনেন, দখল যখন করে এটা পুনরুদ্ধার করাটা কিন্তু এটা দখলবাজি না। যেমন আপনি এই ইসলামী ব্যাংক বলেন, আপনি SIBL বলেন, আপনি আল আরাফা ব্যাংক বলেন, এগুলো কি ওই কোর্টে গিয়ে করেছে? না, আইন প্রক্রিয়া ভিত্তিতে করা উচিত ছিল। রাষ্ট্র তো আইনসম্মত একটি প্রতিষ্ঠান। এখন কথাটা হলো, এগুলো যদি চাঁদাবাজি না হয়, তাহলে যে বিএনপির 17 বছরে যাদের দোকানপাট, যাদের সয় সম্পত্তি দখল করেছে, সেগুলো পুনরুদ্ধার করতে গিয়েও কিন্তু এই চাঁদাবাজির অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেও বিএনপি কিন্তু হাজারের উপরে নেতাদেরকে বহিষ্কার করেছে। এটা কিন্তু এখন আর বলতে পারবেন না। এখন সেটা হচ্ছে অপপ্রচার। আমরা শক্তভাবে, আমারও তো নির্বাচনী এলাকা আছে, আমি শক্তভাবে আমার নির্বাচনী এলাকায় কেউ যাতে দখলবাজি চাঁদাবাজি করতে না পারে, কিন্তু আমরা তো মাঠে আছি, আমরা মাঠে আছি। আর ইউনূস সাহেবের তো মাঠের কেউ নেই, ওনার সরকার তো মাঠের সরকার, কেউ নেই মাঠে, না এটা নেই। আর আমাদেরও যারা ছাত্র, আমাদেরও প্রচুর ছাত্র আমাদের সাথে, ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। অতএব আমরা চাই জবাবদিহিতার সাথে সরকার পরিচালিত হলে
তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আবার পুনর্গঠিত হবে এবং ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে। এটা আমরা চাই এবং সেজন্যই আমরা চাই যে জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয়। প্রত্যেকের কথায়, যেমন সাইফুল হক ভাই খুব চমৎকার বলেছেন যে আমাদের সকলের কথার মধ্যে যেন দায়িত্বশীলতা থাকে, দায়িত্বশীল আচরণ আমরা করি, যাতে জাতীয় ঐক্য বিনষ্ট না হয়। যার যার দল সে তো করবেনই, কিন্তু যাতে করে দায়িত্বশীলতা নষ্ট না হয়। এবং আমরা যারা নতুন রাজনৈতিক দল করতে চাই, এটা একটা নতুন রাজনৈতিক দল করবারও গণতান্ত্রিক দেশে কিন্তু একটা চলমান প্রক্রিয়া, করতেই পারে নতুন রাজনৈতিক দল, আমরা স্বাগত জানাই। কিন্তু ওই যে কথাটা এসছে বিতর্কের মধ্যে পড়বে যখনই সরকারের পৃষ্ঠপোষকতায়, আমরা আজকেও দেখছি যারা নতুন রাজনৈতিক দল করবে তারা সরকারের থেকে সরকারি প্রোটোকল নিয়ে কিন্তু রাজনৈতিক বক্তব্য রাখছে। এই জিনিসগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আমরা এই জিনিসগুলোকে নতুন করে তাদের চিন্তা ভাবনা করবার জন্য এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য আপনি বলি, আমি প্রশ্ন করতে চাই না, সেটি হচ্ছে যে এই যে 111-এর প্রসঙ্গ, -2 ফর্মুলার প্রসঙ্গ, রাজনীতি হঠাৎ করে এই শব্দগুলো এসছে, এটা কি দূরত্ব সৃষ্টি করছে কেন, বিতর্ক আরো জন্ম দিচ্ছে কেন? আপনি কি বলবেন যেটি নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন? একটা হচ্ছে যে আপনি, হ্যাঁ, একটা তো যেটা বললেন যে এটা তো একটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, খানিকটা দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে, কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। কিন্তু আমি নানা প্রশ্নে ধরুন রাজনৈতিক বিতর্কের ব্যাপারটাকে হাই সব চলে গেল, সব নষ্ট হয়ে গেল, আমি এরকম হাহাকারের কোনো কিছু দেখছি না। আমি যেটা লক্ষ্য করতে চাই যে আরেকটু দায়িত্বশীল, আরেকটু সংযত হলে, আরেকটু যদি আমরা লজিক্যালি যদি চিন্তা করি, আমি প্রায় বলেছি, আপনার অনুষ্ঠানটা বলেছি, পরিস্থিতি যখন উত্তেজনাপূর্ণ থাকে সিদ্ধান্তটা নেওয়াটা উত্তেজনাবশত সিদ্ধান্তটা নেওয়া যাবে না। সিদ্ধান্ত নেবেন উত্তেজনাকে ঘরের বাইরে রেখে। মানে আপনি একটা নির্দিষ্ট সময়ের আকাঙ্ক্ষা কী, জনগণের চাহিদা কী, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের তাদের মনোভাবটা কী, এবং এরকম একবিংশ শতাব্দীর উপযোগী এরকম একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে যেহেতু কেউ আমরা পুরনো জমানায় কেউ ফিরতে চায় না, তাহলে নানা বিতর্কের মধ্যেও আমাদেরকে একটা ঐক্যটা অত্যন্ত জরুরি। সুতরাং বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে না, নানা বিতর্কের মধ্যে ঐক্য থাকবে। ঐক্যটা কোন প্রশ্নে থাকবে? স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, অভ্যুত্থানের অর্জন, আমাদের কারো অতিকথন, কারো বাড়াবাড়ি, কারো হঠকারিতার জন্য অর্জন যাতে বিসর্জনে পর্যবেসিত না হয়, সেজন্য ঐক্য দরকার। ঐক্যটা এজন্য দরকার, 2000 ছাত্র, তরুণ, শ্রমিকের, সাধারণ মানুষের যে আত্মাহুতি, এই মানুষ তো কেউ কিন্তু পুরনো একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী কাঠামো জমানায় কেউ আমরা ফিরতে চাই না। তাহলে আমাদের প্রত্যেকের দলীয় এজেন্ডা থাকবে, রাজনৈতিক কর্মসূচিও থাকবে, কিন্তু একটা সভ্য গণতান্ত্রিক ইনক্লুসিভ সমাজে আপনি তো সবাইকে আপনি কন্টেইন করবেন, সবাইকে আপনি ধারণ করবেন। আপনার সেলিম আমরাও খান, আপনার কথা আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনার কথা বলার তো নিশ্চয়ই সুযোগ এখতিয়ারটা আমি নিশ্চয়ই সেটাকে আমি এনশিওর করব। তাহলে আমরা তো এটাও একটা গণতান্ত্রিক মূল্যবোধের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা হচ্ছে 111-এর যে প্রশ্ন এসছিল কেন? এসছিল রাজনৈতিক দলগুলোর অবিমৃষ্যকারিতার জন্য এসছিল। এটা রাজনৈতিক দলগুলোর দূরদৃষ্টি প্রজ্ঞার অভাবের জন্য। খুব দুর্ভাগ্যজনকভাবে যারা ক্ষমতায় থাকেন তারা ক্ষমতাকে একটা স্থায়ী একটা মৌরসী পাট্টা হিসেবে দেখেন, এটাকে স্থায়ী বন্দোবস্ত হিসেবে দেখেন তারা। এবং এখানে আপনি খেয়াল করবেন, বাংলাদেশের মতন সমাজে বিরোধী দল করাটা এখানে প্রবল ঝুঁকিপূর্ণ। এখানে হত্যা, মামলা, গুম, খুন, সন্ত্রাস থেকে শুরু করে বিরোধী দল মানে যেন দোজগের মধ্যে যেন বসবাস করা। বিএনপি সহ আমাদেরকে গত 15-16টা বছর এরকম একটা দোজগের মধ্যে থেকে থেকে এই অভ্যুত্থানটা তার জমিনটাকে আমাদেরকে তৈরি করতে হয়েছে। রাজনীতিকদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, আপনি রাজনীতিকরা নিজেরা যখন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হন, অনেক সময় যখন তৃতীয় পক্ষ তখন তার সুযোগটা কিন্তু গ্রহণ করার চেষ্টা করে। যেটা বললেন, ধরুন এখন আমাদের মধ্যে নানা প্রশ্নে বিতর্ক থাকতে পারে, কিন্তু বিভাজনের ঐক্যের সেতুবন্ধন সুতাটা যদি ছিঁড়ে যায়, তাহলে
যারা আজকে উস্কানিটা তৈরি করছেন, তাহলে তারাও কিন্তু রক্ষা পাবেন না। আমরা যারা আন্দোলনে 16 বছর ধরে, আমরাও কিন্তু রক্ষা পাবো না। তাহলে আমাদের মধ্যে ন্যূনতম আপনি বিতর্ক করেন, কিন্তু মেহরবানি করে আপনি এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে মানুষের মধ্যে চূড়ান্ত হতাশাবোধ তৈরি হয়, মানুষ যেন মনে না করে তাহলে বুঝি পুরানা জমানাই বুঝি ভালো ছিল। এরকম একটা সামাজিক চৈতন্যের দিকে যদি আমরা নিয়ে যাই, সেটা আমাদের জন্য খুবই দায়িত্বহীন কাজ হবে এবং অভ্যুত্থানের সেটা কিন্তু পুরোপুরি চেতনার কিন্তু পুরোপন্থী, শহীদদের যে রক্ত ভেজা তাদের যে জায়গাটা তার কিন্তু পরিপন্থী সেটা। সুতরাং আমি সেজন্য বলবো দায়িত্বশীলতার পরিচয় দেওয়াটা। আপনি রাষ্ট্র তো একটা পলিটিক্যাল একটা ইনস্টিটিউশন, তাই তো? তাহলে রাষ্ট্র চালানোর জন্য পলিটিক্যাল পার্টি, রাজনীতিকরা, গুরুত্বপূর্ণ অংশীজনদের প্রত্যেকে আপনি ইনভলভ করবেন, প্রত্যেকে আপনি যুক্ত করবেন, এবং সেই যুক্ত করতে পারাটাই হচ্ছে দূরদর্শিতা, সেটাই হচ্ছে প্রজ্ঞা। অনেক ধরেন প্রবলেম থাকবে। ধরেন এই যে মানে এখন প্রফেসর ইউনুসকে, তিনি সরকার প্রধানকে শত ধরনের এজেন্ডা তার সামনে আছে না, কিন্তু এজেন্ডা দিয়ে তিনি কি বিভ্রান্ত হবেন? তিনি কি পথ হারাবেন? তিনি কি করবেন? তার পথটা খুবই পরিষ্কার। ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত কমিশন সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন, বোঝাপড়া তৈরি করবেন। যেসব প্রশ্নে আমাদের মধ্যে বোঝাপড়া আছে সেসব নিয়ে আমরা এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এক, সংবিধান সংস্কার থেকে শুরু করে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিবর্তনের যে এজেন্ডা, সংস্কারের যে এজেন্ডা, সরকার কি করবে এর মধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি করবার চেষ্টা করবে, একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করার চেষ্টা করবেন, যেগুলো একমত কার্যকরী হবে, যেগুলো তাহলে সমঝোতা হলো পরবর্তী ইলেক্টেড পার্লামেন্ট। কারণ এটা তো আবার র্যাটিফাই করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। আমি বলছি যে এই প্রক্রিয়ার বাইরে যে কোনো সুযোগ নেই। আর একটা কথাটা বলি, কেন সুযোগটা নাই? কোনো কিছু যদি আপনি চাপিয়ে দেওয়ার যদি চেষ্টা করেন তাহলে সেটা বুমেরাং হবে, সেটা উল্টো ফলাফল হবে। কারণ পলিটিক্যাল স্টেক হোল্ডাররা তারা যদি ভেতর থেকে পলিটিক্যালি কনভিনসিংলি তারা যদি গ্রহণ না করেন, তাদেরকে তো পরবর্তীকালে ইলেক্টেড পার্লামেন্ট বা গভর্নমেন্টকে তো সেগুলোকে আইন প্রণয়ন করতে হবে, সংস্কার করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে সেজন্য পরিবর্তনটাকে টেকসই করার জন্য পলিটিক্যাল পার্টিকে আপনি আস্থায় নেবেন, কথাবার্তা বলবেন। ধন্যবাদ। না, আমি বলছি আস্থার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, সরকারের কাজ হবে দূরত্বটাকে কমিয়ে আনা, এনগেজমেন্টটাকে। আপনি বলেন যে সাবির ভাই বলার চেষ্টা করেন যে অর্থাৎ একটু সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যারা প্রধান স্টেক হোল্ডার, অংশীজন, যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে ছাত্রদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বলে জনাব সাইফুল হক বলেছেন। আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে সাইফুল ভাই একদিকে দলগুলোর ভিতরে একটি পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি মনে করি যে এই সরকার বা আমরা এখন যে অবস্থায় আছি নাগরিক হিসেবে, সেটা বাংলাদেশ ইতিপূর্বে কখনো এরকম পরিস্থিতির মধ্যে ছিল না। পরিস্থিতিটা কি দেখেন, একদিকে বৈশ্বিকভাবে নতুন ট্রাম্প জামানা হচ্ছে, সেটার একটা প্রভাব আছে। আমাদের দুটো বর্ডার, মায়ানমার বর্ডার এবং ভারতীয় বর্ডার, বিভিন্ন বর্ডারে ভারতীয় সঙ্গে যে সমস্ত সীমান্ত, টেনশন বিরাজ করছে। জাতীয় নিরাপত্তার মধ্যে একটা টেনশন কাজ করছে। আমাদের নির্বাচন ছাড়া তো আমরা গণতন্ত্রে যেতে পারবো না, এবং আমাদের গণতন্ত্র নির্বাচন ঠিকমতো করতে পারি নাই বলে আমাদের গণতন্ত্র একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে পারে নাই। সুতরাং নির্বাচন একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এর মধ্যে গণঅভ্যুত্থানের মতো একটা ঘটনা ঘটে গেছে, একটা অভূতপূর্ব, একটা বিরোচিত এবং একটা বেদনাদায়ক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার কিন্তু একটা সেন্টিমেন্ট আছে, সেই ঘটনার কিন্তু একটা সামাজিক মনস্তত্ত্ব আছে, সেই ঘটনায় যারা মূলত সম্পৃক্ত ছিল তরুণ সমাজ, তাদের একটা নতুন ভাবনা আছে। এটার সঙ্গে পুরনো রাজনৈতিক দল যারা আছেন, যারা বছরের পর বছর নির্যাতন ভোগ করেছেন, যারা সরকার চালিয়েছেন, যাদের কর্মকাণ্ড মানুষ অতীতে দেখেছে, ভবিষ্যতেও দেখবে, তারা যে বিপর্যয়ের মধ্য দিয়ে গেছেন, তাদের মনস্তত্ত্বও একটা জটিলতা তৈরি হয়েছে। এখন তাদের জন্য ধরেন নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের টেনশন তৈরি হয়, সেটা তাদের মেনে নেওয়া তাদের জন্য খুব কঠিন, কারণ তারা 17 বছর এটার বাইরে, তাই না? যেমন আজম ভাই বললেন যে বাড়িঘর দখল হয়ে গেছিল, তারা সেগুলো পুনর্দখল করছে। এখন পুনর্দখল যে যৌক্তিকভাবে হচ্ছে, পুনর্দখল যে আইন মেনে হচ্ছে, পুনর্দখল যে নিয়ম মাফিক হচ্ছে, আপনি 5 বিঘা হারিয়ে গেছিল, আপনি যে 5 বিঘাই পুনর্দখল করছেন, এটা নির্ণয় করবে কে? মানুষ কিন্তু এগুলো দেখছে। আবার এই যে মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে ধরেন সব রেকর্ড কিন্তু আছে, এবং আমরা যখন এই কথাগুলো বলছি দেশের বাইরে থেকে আমাদের সমালোচনা করার জন্য ইউটিউবাররা একটা বড় ধরনের ভূমিকাও কিন্তু রাখছে। সুতরাং একটা জটিল পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আমি মনে করি। সুতরাং সাইফুল ভাই যে কথাটা বলেন সেটা একটা বড় কথা। যেহেতু ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে সংস্কার কমিশন নিয়ে তিনি মিটিংয়ে বসবেন, মিটিংয়ে যখন আপনারা যাবেন তখন এসব কথা বলে একটা জায়গা তৈরি করে ফেলা, যে একটা সমন্বয়ের মধ্যে আসা, একটা জাতীয় ঐক্যের মধ্যে আসা, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে
যে অসহিষ্ণুতা, যে কোনো ধরনের অসহিষ্ণুতা, সেটা ছাত্রদের দিক থেকে হলেও, সেটা রাজনৈতিক দলের দিক থেকে হলেও, অসহিষ্ণুতা বাংলাদেশকে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে। কারণ বাংলাদেশ একটা খুবই ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে। ভারতের মতো একটা দেশের সঙ্গে, এত বড় প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের একটা টেনশন চলছে। আমরা আমাদের নিজেদের মধ্যে একটা টেনশন তৈরি করছি। বিএনপির সঙ্গে যে জামাত একসঙ্গে ক্ষমতায় গিয়েছিল। শুভরাম, একটি কিবরিয়া আপনি বলুন যে অনেকে বলবার চেষ্টা করেন যে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এখানে গণতান্ত্রিক একটা আর্জ সাধারণ মানুষের ভিতরে আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল, কিছু কিছু ব্যক্তির দলের দৃষ্টিভঙ্গি বাইরের দিকে বেশি নিবদ্ধিত থাকার ফলে তারা দেশের সংকট সমাধানে মনোযোগ দিতে পারছে না। না, রাজনৈতিক দলগুলোর, আমি তো বললাম যে রাজনৈতিক দলগুলো একটা ট্রমার মধ্যে থেকে বেরিয়ে এসছে। তো আমরা ঠিক তারা কি চায়, কিভাবে পারফর্ম করবে, এটা আগামী দিন না আসলে আমরা ঠিক বুঝতে পারছি না। তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। যে ধরেন যে 111-এর কথা আসছে, 111-এর কথা আসা মানে তো একটা টেনশন। তার মানে কি এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও 111 হওয়ার মতো উপকরণ আছে? নাহলে এই কথা উঠছে কেন? এই কথা নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন? ঠিক আছে, এই টেনশনটা কিন্তু আছে। ইলেকশন কি সত্যি সত্যি 25 জানুয়ারির মধ্যে হবে? যেমন কিছুদিন আগে বিএনপি বলেছিল যে তারা জুলাইতে ইলেকশন চায়। আমি রেকর্ড ঘেটে দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে 96 সালের 1 জুন ছাড়া আর কখনো ওই মার্চ এপ্রিল মেতে ইলেকশন হয় না। কারণ ইলেকশন হয় শীতের সময়। ইলেকশন হওয়ার তো একটা পেরিফেরি লাগে, আপনি বর্ষার সময় শুষ্ক হ্যাঁ করতে পারেন না। তো সুতরাং এই টেনশনগুলো আছে, এই টেনশনগুলো নিরসনের জন্য আলোচনা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে, কমিশনগুলোর সঙ্গে, যেটা কমিশনের রিপোর্ট হয়ে গেছে এবং আগামী মাসে সম্ভবত বসার কথা, সেটা বসে রাজনৈতিক দলগুলোরই এখন দায়িত্ব দেশটাকে রক্ষা করা। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এই সরকারকে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় নিয়ে যাওয়া। একটা নিরপেক্ষ সরকার যেমন আমরা দেখতে চাই, একটা নিরপেক্ষ প্রশাসনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের দেখতে হবে এবং সেই দেখাটার নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। আপনি যদি আজকে যে কোনো একটা উপজেলায় যান, উপজেলা নির্বাহী অফিসার যখন কাজ করছে, কাদেরকে নিয়ে কাজ করছে আপনি দেখবেন সেখানে রাজনৈতিক দলের লোকদেরকে নিয়ে তাকে কাজ করতে হচ্ছে। যারা সেখানে গুরুত্বপূর্ণ তাদেরকে নিয়ে তাদের কাজ করছে, সংখ্যাগরিষ্ঠ তাদেরকে নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। সুতরাং তাদের দায়িত্বহীনতার কারণে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। সেইটা আবার রাজনৈতিক দলগুলো সেন্ট্রালি কতটা যেমন বললেন আজম ভাই, যেমন বললেন তারা কিন্তু অ্যাকশন নিয়েছেন, ধরেন অনেক লোককে আপনার বহিষ্কার করেছেন। আপনি বলেন যে গ্রামগঞ্জ, উপজেলার যে প্রশাসনগুলো আছে, পুলিশ প্রশাসনগুলো আছে, তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে? যেটা প্রত্যাশিত ছিল। নিরপেক্ষ মানে প্রশাসন কাজ করে কিভাবে? প্রশাসন কাজ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে। তার যে বিচার প্রক্রিয়া, তার যে জাজমেন্ট, সেইগুলো নিরপেক্ষ হতেই হবে। সেই বিষয়টি আমাদের এখানে 15 বছরে যেটা মানুষের আর্জ ছিল, সেই জায়গাটা ঠিক আছে কিনা? যখন যে রাজনৈতিক দল আসে তার দ্বারা তাকে প্রভাবিত হয়েই কাজ করতে হয়। তাহলে তো নিরপেক্ষতা বা তার দ্বারা প্রভাবিত হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে, এর বাইরে তারা যেতে পারে না। শুনুন, এই যে আপনি নিরপেক্ষতার কথা বলছেন, বিচার প্রক্রিয়ার কথা বলছেন, প্রশাসনের কথা বলছেন, এই সমস্ত কিছুই একটা সুস্থতার দিকে এগিয়ে যাবে একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে, একটি নির্বাচিত সংসদের মধ্য দিয়ে। আপনি হয়তো বলবেন কিভাবে? কারণ নির্বাচিত সরকার সব সময়ই জনগণের কাছে জবাবদিহিতার সামনে হয় এবং এই প্রশাসনকেও সবসময় নির্বাচিত সরকার ওই জবাবদিহিতার মধ্যে রাখে। এখন কিন্তু সরকারেও জবাবদিহিতা নেই, প্রশাসনেও জবাবদিহিতা নেই, বিচার বিভাগ বা কোথাও জবাবদিহিতা নেই। আর যখনই নির্বাচিত সরকার থাকবে তখন সরকার এবং সকল রাষ্ট্রীয় কাঠামোর প্রত্যেক জায়গায় একটা জবাবদিহিতা তৈরি হবে এবং তখনই আপনার এই প্রশ্নের জবাব আসবে যে নিরপেক্ষ বিচার হচ্ছে কিনা, প্রশাসন নিরপেক্ষ কিনা এবং রুল অফ ল এস্টাবলিশড হয়েছে কিনা। সরকারটি হচ্ছে নির্দলীয়, সেই বিষয়ে সেই জন্য অনেকে প্রশ্ন তোলেন যে নির্দলীয় হলেও সরকারটি কিন্তু অনির্বাচিত, অর্থাৎ এই অনির্বাচিত দুর্বলতা মনে করছেন? অনির্বাচিত আমরা দুর্বলতা মনে করছি না, আমাদের সহযোগিতাই তো এই সরকার। অনির্বাচিত বলেই নানান জায়গায় যারা আছে কাজ করছে তারা দুর্বলতা মনে করছে যে সরকারের তো জবাবদিহিতা নেই, সরকারের তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না, আমাদেরও করতে হবে না। এই জন্যেই দরকার গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সংসদ, যারা সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা। ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের জন্য 2025 মানে 24-এর এই অসাধারণ গণঅভ্যুত্থানের পরে 25 আমাদের পরিবর্তনের, ভবিষ্যতের বাংলাদেশ রাষ্ট্র তার গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়ার একটা অসাধারণ সুযোগটা তৈরি হয়েছে। অতীতে এরকম 2-3 সুযোগটা এসেছিল। মুক্তিযুদ্ধের পরে 72-এ আমাদের আশাটা, আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল, আপনি জানেন। আমরা
90-এর সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণ আন্দোলনেও আমাদের আশাহত হয়েছে। এবার 24 সালে অসাধারণ সম্ভাবনা তৈরি হয়েছে। নানা বিতর্কের পরে, আলোচনার পরে আবার এক জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রার দিকে। আপনি সংস্কার, নির্বাচন, গণতান্ত্রিক অভিযাত্রা, এটা পরস্পরের সাথে এটা হাত ধরাধরি করে চলতে হবে। আমি আশাবাদী আমরা নানা প্রশ্নের পরে বাংলাদেশকে একবিংশ শতক উপর সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমি আশাবাদী। আলোচনা অংশ নেবার জন্য দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।